জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয়, উত্তাল রাজনীতি থাকছে প্রতিবেদনে। যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? চাঞ্চল্যকর তথ্য ফাঁস থাকছে প্রতিবেদনে। আবার শুরু হলো বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি চাঁদাবাজি থাকছে প্রতিবেদনে। অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর থাকছে প্রতিবেদনে। সংবিধান মেনে শপথ নিয়েও কোনো বিধান মানেননি ইউনূস চুপ্পু থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় ১.৫ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় ফের খুলছেন তারা। শনিবার ২১শে ফেব্রুয়ারি জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন দলটির কর্মীরা। এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। এদিন সকাল ৮:৩০টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে ধানমন্ডি 3A সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে অবস্থান করতে দেখা যায়। এছাড়া সম্প্রতি কক্সবাজারের উখিয়া, হবিগঞ্জ, রাজবাড়ী, পাবনা, রাজশাহী ও যশোরের বাঘাইচড়িতেও আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো এবং ব্যানার ঝোলানোর ঘটনা ঘটেছে। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি সর্বপ্রথম উত্তরের জেলা পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেওয়ার খবর আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তালা খুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু দাউদ প্রধান। ১৫ ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগান দেন, আওয়ামী লীগকে কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম। তারা কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ১৬ ফেব্রুয়ারি বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিন সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যালয়ও খোলা হয়। অফিস খোলার পর সেখানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে দোয়া ও মোনাজাত করেন। একই দিন বিকেলে খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগ অফিস খুলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করেন। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মালা দিয়ে জয় বাংলা স্লোগান দেন। এরপর তারা তালা লাগিয়ে চলে যান। ১৮ ফেব্রুয়ারি শরীয়তপুরের পালং বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জয় বাংলা স্লোগান দেন ১৫-২০ জন নেতাকর্মী। এ সময় তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। একই দিন সকালে ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতাকর্মী তালা ভেঙে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢোকেন। এরপর জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান নিয়ে কার্যালয়টিতে ব্যানার টাঙিয়ে সটকে পড়েন। নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় ২০ ফেব্রুয়ারি জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে স্লোগান দেন কয়েকজন। এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে লাগানো হয়েছে দলীয় পরিচিতি ফলক। এর আগে দলটির চট্টগ্রাম জেলা উত্তর কার্যালয়ে পরিচিতি ফলক লাগানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন, আমার মনে হয় নির্বাচিত সরকার এসেছে এবং এখন তাদের কাছে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্ব পাবে। আওয়ামী লীগকে ছাড়া বিগত সরকার নির্বাচন করে গেছে। দলটির কর্মী সমর্থকরা দেশে আছে এবং অনেকে কারাগারে। সব মিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দলটির কার্যালয় খোলা বা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তা ইতিবাচকই হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, গত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে দেয়নি, কিন্তু তার মানে এই না যে দলটি সবসময় নিষিদ্ধ থাকবে। আবার আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করেনি, কিন্তু নির্বাচিত সরকারকে তারা প্রত্যাখ্যানও করেনি। যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ৯ মাস ধরে বলা হলো শুল্কের কথা, শুধু শুল্ক, ৩৫ থেকে ২০-এ নামানোর গল্প। মানুষ বুঝল, ঠিক আছে, ট্রাম্পের সঙ্গে একটু দরকষাকষি চলছে, এটুকুই। কিন্তু ৯ ফেব্রুয়ারি যে কাগজে সই হল, সেটা দেখে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বললেন, তিনি হতভম্ব, স্তম্ভিত। একজন অর্থনীতিবিদ যখন এই শব্দ ব্যবহার করেন, তখন বুঝতে হয় ভেতরে কি আছে। ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল একটা অসাধারণ মুহূর্তে, মানুষের রক্ত আর ক্ষোভের ভেতর দিয়ে। সেই মুহূর্তের একটা নৈতিক দায় ছিল। কিন্তু যে সরকারের কোনো ভোটের বৈধতা নেই, গণতান্ত্রিক জনম্যান্ডেট নেই, সেই সরকার বিদায়ের ঠিক ৩ দিন আগে এমন একটা চুক্তিতে সই করে গেল, যার বোঝা বহন করতে হবে আগামী বছরের পর বছর। এটাকে কি বলবো? দায়িত্বহীনতা নাকি সচেতন কৌশল? চুক্তির বিষয়বস্তু এখনও পুরোপুরি জনসম্মুখে নেই। এটা নিজেই একটা সমস্যা। যে চুক্তি দেশের বাণিজ্য নীতি নির্ধারণ করবে, সেই চুক্তির শর্ত কি সেটা দেশের মানুষ জানে না। সিপিডি বলছে এটা ডব্লিউটিও নীতির বিরুদ্ধে যায়, বলছে এটা বৈষম্যমূলক, বলছে একটা দুর্বল দেশকে চাপে রেখে এই চুক্তিতে বাধ্য করা হয়েছে। এই কথাগুলো কোনো বিরোধী দলের নেতা বলছেন না, বলছে দেশের সবচেয়ে মর্যাদাসম্পন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। তাহলে জবাব কোথায়? বিএনপি এখন ক্ষমতায়, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইউনূস সরকারের প্রতিটি পদক্ষেপে তারা সোচ্চার ছিল বিরোধী আসনে। আজ ক্ষমতায় বসে এই চুক্তি নিয়ে তাদের মুখে কুলুপ কেন? কারণটা সহজ। এই চুক্তি যদি খোলাসা হয়, যদি পুরো শর্ত জনগণের সামনে আসে, তাহলে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয় চুক্তি বাতিল করো, নয়তো জনগণের কাছে ব্যাখ্যা দাও কেন মানছ। দুটোর কোনোটাই সহজ না, তাই নীরবতাই কৌশল। কিন্তু এই নীরবতার একটা দাম আছে। ইউনূস সরকারকে যারা মার্কিন স্বার্থের পরিচর্যাকারী বলে সমালোচনা করেছেন, তারা এখন বিএনপিকে কি বলবেন? একই চুক্তি মাথায় নিয়ে চুপ করে বসে থাকা সরকারকে? সমালোচনার ভাষাটা কি আলাদা হবে? মোয়াজ্জেম বলেছেন, চুক্তি থেকে বেরোনোর পথ আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বসে আলোচনা করা যায়। এআরটির বদলে একটা দ্বিপাক্ষীয় বাণিজ্য কাঠামো বানানো যায়, যেটাই দুই দেশের স্বার্থ থাকবে। এটা অসম্ভব না, কিন্তু এই পথে হাঁটতে হলে আগে স্বীকার করতে হবে যে আগের চুক্তি ঠিক হয়নি। এই স্বীকারোক্তির জন্য যে রাজনৈতিক সাহস দরকার, সেটা বিএনপির আছে কিনা সেটাই এখন প্রশ্ন। ইউনূস গেছেন, কিন্তু যাওয়ার আগে যা করে গেছেন তার জবাব পাওয়ার দাবি জনগণের আছে। আর বিএনপি যদি সেই জবাব না খোঁজে, তাহলে এটা শুধু রাজনৈতিক সুবিধাবাদ না, এটা দায়িত্বের সরাসরি পরিত্যাগ। আবার শুরু হল বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি, চাঁদাবাজি। সাভারের রেডিও কলোনিতে ফুটপাতের ডাব বিক্রি করে সংসার চালান নূর আলম। সকালে ভ্যান নিয়ে বসেছিলেন। বেলা ১১টার দিকে ৮-১০ জনের একটা দল এসে চাঁদা চাইল, দিতে পারেননি। ফলাফল ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটাই গায়েব। আরেকজন ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির ক্ষেত্রেও একই ঘটনা। এই ভদ্রলোকেরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা তোলেন। এই কাজের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবু। এখন প্রশ্নটা হল, এটা কি আদৌ অবাক হওয়ার মতো কিছু? বিএনপি একটা দল হিসেবে তৈরিই হয়েছিল সেনা ছাউনিতে, জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সাথে তার সম্পর্ক জন্মের দিন থেকেই নামে মাত্র। যে দলের শুরুটাই হয়েছে বন্দুকের জোরে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, সেই দলের কর্মীরা ফুটপাতের ডাব বিক্রেতার কাছ থেকে চাঁদা তুলবে, এটাই স্বাভাবিক। এটা তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ, বিচ্যুতি নয়। আরমান হোসেন বাবু নিজেকে পরিচয় দেন বিএনপি নেতা হিসেবে। দাবি করেন সাভারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের আস্থাভাজন মানুষ তিনি। মাদক ব্যবসার অভিযোগও আছে তার বিরুদ্ধে, কিন্তু তারপরেও তিনি এলাকায় বহাল তবিয়তে আছেন।
কারণটা সহজ, তিনি দলের কাজই করছেন। এই ঘটনাটা ঘটেছে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে। তারেক রহমান এখন দলের প্রধান। লন্ডন থেকে এসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত একজন মানুষ, যিনি দেশে পা রাখতে পারেননি বহু বছর, তিনি এখন দলের হাল ধরেছেন। আর তার দলের কর্মীরা মাঠে ডাব বিক্রেতার ভ্যান ছিনিয়ে নিচ্ছে। এই দুটো জিনিস আসলে একই সূত্রে গাঁথা। বিএনপির সমস্যা নেতৃত্বের সংকট নয়, সমস্যা হল দলটির মজ্জায় যে রাজনীতি আছে সেটা সবসময়ই এরকম ছিল। ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় সম্পদ লুট, ক্ষমতার বাইরে থাকলে চাঁদাবাজি। ফুটপাতের ডাব বিক্রেতা থেকে বড় ব্যবসায়ী, সবাইকেই গুনতে হয় এই দলের লোকজনকে। এটা নতুন কিছু না, এটা ধারাবাহিকতা। সাংবাদিকরা আরমান হোসেন বাবুকে ফোন করেছিলেন, পরিচয় পেয়ে ফোন বন্ধ করে দিয়েছেন। এই একটা কাজেই বোঝা যায় লোকটা কতটা জবাবদিহিতার মধ্যে আছেন। উত্তর দিতে হবে না, কারণ উপরে ছাদ আছে, ছাদটা দলীয়। নূর আলমের ২০০টা ডাব আর একটা ভ্যান গেছে, এটা ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু এই ছোট ঘটনাটাই বলে দেয় ৫ই আগস্টের পর বিএনপি ক্ষমতার কাছাকাছি এসেছে, আর তার সাথে সাথে পুরনো অভ্যাসগুলো ফিরে আসছে একে একে। কোনো লজ্জা নেই, কোনো জবাবদিহি নেই, কোনো পরিবর্তন নেই। সংবিধান মেনে শপথ নিয়েও কোনো বিধান মানেননি ইউনুস চুপ্পু। ২০২৪ সালের অগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সংবিধান মেনেই শপথ নিয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তবে দায়িত্ব নিয়ে তিনি সংবিধানের কোনো বিধানই মানেননি। তিনি এমন গুরুতর অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, তখন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে। তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। তো উনি তো বোধহয় ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেননি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে বাধ্য। রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় বিষয়ে অবহিত না করা সরাসরি সাংবিধানিক শপথভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের শামিল। আইনজীবীদের মতে, সংবিধান অমান্য করার ফলে ড ইউনুস ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতা বা শাস্তির সম্মুখীন হতে পারেন। সংবিধান লঙ্ঘন। সংবিধানের ৭ ঘ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান অমান্য করা বা এর মর্যাদা ক্ষুণ্ণ করা রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। অভিশংসন বা বিচার। যদিও তিনি এখন দায়িত্বে নেই, তবে ভবিষ্যতে উচ্চতর তদন্ত কমিশন বা আদালতের মাধ্যমে তার নেওয়া একপেশে সিদ্ধান্ত ও সংবিধান লঙ্ঘনের বিচার হতে পারে। চুক্তি বাতিল। রাষ্ট্রপতির সম্মতি বা অবহিতকরণ ছাড়া করা বিদেশি চুক্তিগুলো আইনিভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।